থাকা যায় না রোদ গরমে, ভাড়া বইটি নাই, কিছু নাই। তীব্র রোদ, সাথে বাতাসে ঝাঁঝালো রোদের তেজ। খরতাপের তীব্রতা কমেনি, থাকবে এপ্রিল জুড়ে আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট। জেলায় জেলায় আজও নামাজ। সরকার উপজেলায় আরেকটি ডামি নির্বাচন করতে যাচ্ছে অভিযোগ বিএনপির। যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করার প্রতিশ্রুতি সিএসের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা সংকট মিয়ানমারকেই সমাধানের তাগিদ। সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের সম্পদের অনুসন্ধানে দুদক। আর্থিক লেনদেনের তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকে চিঠি। এবং অনুমতি মিললে ঈদের আগেই ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব, জানালেন রাষ্ট্রদূত। দ্রুত ঢাকায় ভিসা সেন্টার চালুর পরিকল্পনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। জীবিকার তাগিদে বের হয়ে বিপাকে কর্মজীবীরা। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অনেকে ছায়ায় খুঁজছেন স্বস্তি। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হিট অ্যালার্টের মেয়াদ বেড়েছে 27 এপ্রিল পর্যন্ত। মাজহারুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। দিন যত যাচ্ছে তত প্রখরতা বাড়ছে সূর্যের। তীব্রতা কমার কোনো লক্ষণই নেই। বৃষ্টির কোনো পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া অফিস। বৈশাখে রুক্ষ শুষ্ক হয়ে উঠছে প্রকৃতি। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। পেটের দায়ে বের হয়ে বিপাকে পড়ছেন রিক্সা চালক সহ খেটে খাওয়া মানুষ। অনেক গরম, গরম আর রোদ, থাকা যায় না রোদ গরমে, ভাড়া বইটি নাই, কিছু নাই। খুব প্রচন্ড গরম। গরমে আসলে ভাড়া পাওয়া খুব কঠিন। এত গরম আমার জীবনে দেখি না। রিক্সা চালাতে কষ্ট, মানে যা পানি খায় একটাতে এগুন বাড়িয়ে যা, অতিরিক্ত 2 লিটার পানি খেলে পুরোটাই পানি একসঙ্গে যা। প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের বেশিরভাগই ছাতা নিয়ে চলাফেরা করছেন। স্বস্তির জন্য অনেকে আবার বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়ায়। মানে সব মিলিয়ে বলতে গেলে আমাদের মানে জনজীবনে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। যার ধরুন দেখা যাচ্ছে এই রোদ্রের মধ্যে ছাতা ছাড়া আমাদের বের হয়ে যাচ্ছে না টোটালি। বর্তমান সময়ে হিট স্ট্রোকের প্রবণতা অনেক। যাদের এজ বেশি তাদেরও ছাতা নিয়ে বের হওয়া বেটার। গরমে অবস্থা তো সবারই খারাপ হয়েছে, ফলে কোচিংয়ে যেতেও একটু অসুবিধা হয়। সুখবর নেই আবহাওয়া অফিস থেকে। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন চলবে। হিট অ্যালার্টের মেয়াদ 27 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে আবহাওয়া অফিস। আমাদের গত 3 দিন যে হিট ওয়েভটা জারি করা ছিল সারা দেশের জন্য, সেটা আমরা আজকে সকাল 9:30 আরো 3 দিনের জন্য বর্ধিত করেছি। আমরা ধারণা করছি যে আরো 3 দিন কিংবা তারপরেও, আমরা আগেও বলছি যে এপ্রিল মাস জুড়ে আমাদের যে তাপপ্রবাহটা চলছে 10 তারিখ বা 11 তারিখ থেকে, এটা এপ্রিলের শেষ নাগাদ চলতে পারে। আর মে মাসে কি করবে, আমরা মে মাসে লং রেঞ্জে একটা মিটিং করব, সেখানে আমরা উল্লেখ করে দিব যে তাপপ্রবাহের কি অবস্থা। তবে আমরা ধারণা করছি যে এপ্রিল মাসের যে কয়েকদিন বাকি আছে তাপপ্রবাহ সারা দেশে বিদ্যমান থাকতে পারে। তীব্র গরম থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। অসহনীয় ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, তীব্র গরমে জনজীবনের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তীতে মাজহারের সাথে আবারও যোগাযোগ করব। তীব্র গরমে পুড়ছে দেশ। টানা খরায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। স্বস্তি পেতে বৃষ্টির প্রহর গুনছে মানুষ। এমন অবস্থায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে শরীফুল ইসলামের ডেস্ক রিপোর্ট। নগরীর একে স্কুল মাঠে বৃষ্টির আশায় ইস্তেস্কা নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এতে বিভিন্ন এলাকার 6 শতাধিক মুসল্লি নামাজে অংশ নেন। পরে দোয়া ও মোনাজাতে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। এ সময় অঝোর ধারায় কাঁদতে থাকেন মুসল্লিরা। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দিয়ে এই সুন্দর বৃষ্টি, রহমতের বৃষ্টি দিয়ে এই মাঠকে ভরপুর করে দেন। অন্যতম একটা গজবের জায়গা হচ্ছে আসমান থেকে সূর্য কিরণের মাধ্যমে মানুষকে কষ্টে নিপতিত হওয়া।
বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছেন গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ। প্রধান ঈদগাহে বিশেষ নামাজে 2000-এর বেশি মুসল্লি অংশ নেয়। ভোলা শহরের বাংলা স্কুল মাঠে ইস্তিসকা নামাজ অনুষ্ঠিত হয়। এতে 2 শতাধিক মানুষ অংশ নেয়। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়েছে। বৃষ্টির জন্য আল্লাহর কাছে রোনাজারি করা হয়েছে। আল্লাহ পাক যেন অনাবৃষ্টি এবং তাপদাহ দূর করে এমন পরিবেশ সৃষ্টি করে দেন। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো একটি ফয়সালা হবে। চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলার অন্তত 10টি স্থানে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করে হাজারো মানুষ। বৃষ্টির আশায় ইস্তিসকা নামাজ আদায় করেন ঝিনাইদহের শোলকুপার মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। বৃষ্টির জন্য অঝরে কেঁদে কেঁদে আল্লাহর সাহায্য চেয়েছেন পিরোজপুরের মানুষ। স্থানীয় তাফহিমুল কুরআন মাদ্রাসা মাঠে ইস্তিসকা নামাজ আদায় করেন শত শত মুসল্লি। এছাড়াও বাগেরহাট, নাটোর, মুন্সিগঞ্জ, শেরপুর, পঞ্চগড় ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় ইস্তিসকা নামাজ অনুষ্ঠিত হয়। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। তাপদাহের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, তীব্র গরমে জনজীবনের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ইসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে রাজধানী সকাল থেকে আমরা তীব্র তাপদাহের খবর নিচ্ছিলাম, কোথাও কোনো স্বস্তির খবর নেই। প্রত্যেকটা জনজীবন কিন্তু বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। যারা জীবিকার তাগিদে বের হয়েছেন তারাও কিন্তু তাদের কষ্টের কথা বলছেন যে আসলে সকাল গত কয়েক মাস, বিশেষ করে এপ্রিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে ধরনের তীব্র তাপদাহ চলছে তাতে কিন্তু প্রত্যেকটা মানুষের, বিশেষ করে খেটে খাওয়া মানুষের কথা আমরা গত কয়েকদিন থেকে বলছিলাম, তাদের মধ্যে আমরা এক ধরনের ক্ষোভ দেখেছি। তাদের একটা ক্ষোভ হচ্ছে যে রাজধানী ঢাকায় যে পরিমাণ তীব্র তাপদাহ বাড়ছে, সেই তাপদাহ বাড়ার আরেকটা কারণ হচ্ছে কিন্তু গাছপালা, যার ফলে যে পরিমাণ রাজধানীতে গাছপালা থাকার কথা সেটি নেই। আমরা জলাশয়ের কথা যদি আপনাকে বলি যে পরিমাণ জলাশয় থাকার কথা রাজধানী ঢাকাতে সে পরিমাণ জলাশয়ও নেই। আমরা বেলার প্রধানের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জ্বালিয়েছেন, এই যে আজকে যেটি বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা একদিনে হয়নি। আমরা যদিও পুরোপুরি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা কিছুটা হলো কমাতে পারতাম। এই যে অপরিকল্পিত নগর এবং যে ধরনের পুকুর বা জলাশয় বাংলাদেশে থাকার কথা ছিল, সেই ধরনের কিন্তু জলাশয় বাংলাদেশে নাই, যার ফলে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। আমরা যদি একটু কথা বলি, যারা সাধারণ মানুষ আছে, যে যারা এই খেটে খাওয়া মানুষ যারা বের হয়েছেন, তারা আসলে তাদের অভিব্যক্তি যদি শুনি। ভাই, আপনি হচ্ছে এই গরম কেমন দেখেন? ঢাকায় গরম আসলে আর নতুন করে বলবার কি আছে, ঢাকায় বরাবরই জনজীবন গরমে বিপর্যস্ত। এখানে বের হলে কোনো স্বস্তির কোনো দেখা নেই। এর একমাত্র কারণ হচ্ছে ঢাকায় পর্যাপ্ত পরিমাণ ছায়া দেওয়ার মতো গাছ নেই। আরেকটা ব্যাপার হচ্ছে হলো যে ঢাকায় এত সুউচ্চ অট্টালিকা ভেদ করে যে বাতাস এসে আমাদেরকে একটু প্রশান্তি দিবে, সেই সুযোগ কিন্তু আমরা পাচ্ছি না। জি, আপনি যেমনটা শুনছিলেন যে গাছপালা না থাকার যে ক্ষোভ, কিন্তু সেটা দর্শকের মুখ থেকে শুনছিলাম। অর্থাৎ এই যে জনজীবনের বিপর্যয়, আপনি দেখতে পারেন টিএসসি এটা একটা ব্যস্ততম নগরী, ব্যস্ততম একটা জায়গা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সেখানে কিন্তু পর্যাপ্ত স্টুডেন্ট বা হচ্ছে সেই পরিমাণ মানুষ নেই। অর্থাৎ মানুষের জনজীবন, আপনি দেখতে পাচ্ছেন টিএসসির যে দোকানগুলো আছে, চায়ের দোকানগুলো, এই দোকানগুলোতে এই সময় প্রচুর মানুষ থাকতো। এই যে তীব্র তাপদাহের কারণে কিন্তু এখন পর্যাপ্ত মানুষ দেখা যাচ্ছে না। আপনি জানেন যে আজকে রাজধানী ঢাকায় তাপমাত্রা 39 থেকে 40, গতকালকে যেটা 39 ছিল, গত কয়েকদিনের মধ্যেই মূলত তাপমাত্রা ওঠানামার মধ্যেই আছে এবং রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েই চলছে। এবং এই তাপমাত্রা এভাবে আরো বাড়তে থাকলে জনজীবনে আরো বিপর্যস্ত দেখা দিবে। সব মিলিয়ে বৃষ্টির যেহেতু আপাতত কোনো সম্ভাবনা নেই, তাই আমাদেরকে মূলত সচেতন থাকতে হবে, একই সাথে গাছ লাগাতে হবে। মূলত সচেতনতায় আমাদেরকে বিভিন্ন ধরনের অস্বস্তি বা রোগবালা থেকে আপাতত কিছুটা স্বস্তি দিতে পারে। এই ছিল রাজধানী টিএসসি থেকে আমার কাছে আবহাওয়ার আজকের তাপমাত্রা সম্পর্কে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। তীব্র গরমে জনজীবনের পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। তীব্র তাপপ্রবাহে বসে থাকার সুযোগ নেই পুলিশের। প্রচণ্ড রোদেও ট্রাফিক সদস্যরা 1 মিনিটের জন্য দায়িত্ব থেকে সরে আসেননি, জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যে কোনো দুর্যোগে পুলিশ সবার আগে এগিয়ে এসেছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কার্যক্রম শুধু আইন শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। পরে মোমবাতি প্রজ্বলন করে 3 দিনের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। জাতীয়তার পরীক্ষায় বাংলাদেশ পুলিশ সবার আগে পরীক্ষা দিয়ে সবার আগে ভালো রেজাল্ট করে কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছিল সেই 71 সালের শুরু থেকে। 1 মিনিট ঢাকা শহরে
ট্রাফিক পুলিশ কাজ বন্ধ করে বসে থাকে তাহলে তার অবস্থাটা কী হবে একবার আপনারা চিন্তা করে দেখেন। তো সেই জন্য কোনো অবস্থাতেই ট্রাফিক পুলিশ এই গরমের জন্য কেন, আরও যদি কোনো দুর্যোগ দুর্বিপাক আসে পুলিশ বসে থাকতে পারে না। পুলিশ সবার আগে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে। বর্তমান সরকার উপজেলাতেও ডামি নির্বাচন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, উন্নয়নের নামে গণবিরোধী প্রকল্প নিচ্ছে সরকার। এতে উন্নয়নের নামে একদিকে চলছে লুটপাট আর অন্যদিকে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। দেশের শ্রমজীবী মানুষ দুর্বিষহ জীবন কাটালেও ক্ষমতাসীনরা বিলাসী জীবন কাটাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলমান দাবদাহে অতিষ্ঠ নগরের পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আগামী 7 দিন দক্ষিণ মহানগরের 80টি ওয়ার্ডে চলবে এই কর্মসূচি। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতার কারণেই আবহাওয়ার বিরূপ প্রভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশের মানুষকে। বাংলাদেশের যে আবহাওয়া এবং পরিস্থিতি সেটি অত্যন্ত ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে। এই সরকার সকল কিছু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দেশকে বাঁচাতে হবে, বিদেশি সম্পদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। ফারাক্কা বাঁধ দেওয়ার পরে বাংলাদেশের সমস্ত নদীগুলো বন্ধ হয়ে গেছে, সমস্ত দেশের একটি মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম অভিযোগ করেন, শ্রমজীবী মানুষের দুর্ভোগ চোখে পড়ছে না সরকার প্রধানের। সারা দেশ আগুনে পুড়ছে, মানুষ না খেয়ে অবস্থায় আছে, এক বেলা খায় আরেক বেলা খাইতে পায় না, কিন্তু প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নাই। উনি তাকায় তো আপনারও দেখে না, সাধারণ মানুষ দেখে না, সেটার জন্য সাধারণ মানুষের পেটের জ্বালা বুঝতে পারে না। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লুটপাট করতে অপরিকল্পিত প্রকল্প করছে সরকার, যার প্রভাব পড়ছে উদ্ভিদ জীববৈচিত্র্যে। দুর্নীতির প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যই গণবিরোধী প্রজেক্ট। আপনারা জানেন, সমুদ্রের পাড়ে পটুয়াখালীর কলাপাড়া কুয়াপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। বৃহত্তর বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে নারকেল গাছে আর নারকেল ধরে না। এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি। তার কারণেই আজকে মানুষ ধুঁকছে অনাহারে অর্থহারে। কথা বলেন উপজেলা নির্বাচন প্রসঙ্গেও। শেখ হাসিনার আরেকটা দামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ, কি নির্বাচনের আপনার ফুর্তি তাদের। আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। বিএনপির যে কোনো কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়া নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের করা মন্তব্যেরও সমালোচনা করেন রুহুল কবির রিজভী। মানসিকভাবে বাধা দিবেন বিএনপির নেতা কর্মীদেরকে, এই জন্য নাকি উনারা পাল্টা কর্মসূচি দেন। তো এইটা মানসিকভাবে ভারসাম্য যাদের হারায় তারাই এই কথা বলতে পারে। ওবায়দুল কাদের এখন সন্ত্রাসীদের মন্ত্রী, এখন চাঁদাবাজদের মন্ত্রী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে যে কোনো মূল্যে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে ডিসি এসপিতে নির্দেশও দেন তিনি। নির্বাচন ভবনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এসব কথা বলেন সিইসি। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে নানা তৎপরতা চালাচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা করে কমিশন। সভায় স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, পুলিশ প্রধান, সারা দেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরির নির্দেশ দেন। আসন্ন নির্বাচনগুলো, উপজেলা পরিষদের নির্বাচনগুলো, আরও যদি কোনো নির্বাচন থেকে থাকে, ইউনিয়ন কাউন্সিল ছোট ছোট, সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। গণতান্ত্রিক ধারাবাহিকতা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেজন্য যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করার কথা বলেন সিইসি। যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এক্ষেত্রে
আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। পরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য শোনেন নির্বাচন কমিশন। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকে ইউএন এসকেপ কমিশনে দেয়া ভাষণে এই আহ্বান জানান। বলেন, যুদ্ধ কখনো কোনো সমাধান হতে পারে না, এজন্য যুদ্ধের অর্থ মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে ব্যাংককে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশন ইউএন এসক্যাপের সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। বলেন, যুদ্ধ কখনো সমাধান দিতে পারে না। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice. So, please, I call upon the world leaders to stop the war. রোহিঙ্গা ইস্যু তুলে ধরে বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের, সমাধানও তাদেরকেই করতে হবে। এ বিষয়ে আসিয়ানভুক্ত দেশগুলোর জোরালো সহযোগিতা চান সরকার প্রধান। I take this opportunity to call upon the Asia Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. The origin of their crisis has been in Myanmar, and its solution also lies with Myanmar. প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। Our government has kept its commitment to ensure safe drinking water, improved sanitation, electricity access, and internet coverage across the country. We have set up hundreds of digital centers to bring public services to our people's doorstep. We are now aiming to build a knowledge-based smart nation by 2041 under the banner of Smart Bangladesh. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে বাংলাদেশ বরাবরই প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। I thank you very much. জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের অর্থনৈতিক নানা সংকট আরও বাড়াতে পারে রোহিঙ্গা ইস্যু। নতুন করে তাদের জন্য নেয়া 1100 কোটি টাকার প্রকল্প সরকারের ব্যয় আরও বাড়াবে। এ প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। কারণ পুনর্বাসনের চেয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনেই সংকটের সমাধান দেখছেন তারা। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। মিয়ানমার জান্তাদের নিপীড়নের মুখে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 10 লাখ রোহিঙ্গা। সেই সংখ্যা এখন 12 লাখ ছাড়িয়েছে। বিপুল সংখ্যক এ জনগোষ্ঠী আশ্রয় নিয়েছে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারে, কিন্তু সীমান্ত এলাকা থেকে তারা এখন ছড়িয়ে পড়েছে সবখানে। দীর্ঘমেয়াদে দেশের সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারণ হতে পারেন রোহিঙ্গারা, আর এখনই বাড়তি চাপে পড়েছে দেশের অর্থনীতি। এর মধ্যে কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশু ও কিশোর কিশোরীদের শিক্ষার আওতায় নিয়ে আসতে 1123 কোটি টাকার বিশাল প্রকল্প নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো মন্ত্রণালয়ের প্রস্তাব বলছে, শিক্ষা দেওয়া হবে কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পের শিশু ও কিশোর কিশোরীদের। আগামী 4 বছরে নতুন করে স্থাপন করা হবে 300 শিক্ষা কেন্দ্র, সংস্কার করা হবে বিদ্যমান 3000 লার্নিং সেন্টার, 2,70,000 শিশুকে
প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। এই প্রকল্পে 668 কোটি 57 লাখ টাকা সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, আর 454 কোটি 44 লাখ টাকা দিচ্ছে সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক টানাপোড়েনে একে বড় অপচয় বলছেন বিশ্লেষকরা। আমরা প্রথমে বলেছি যে প্রায় 10-11 লাখের মতো আছে, 2017-র পরে এখন 2024-এ আমরা বলছি প্রায় 15 লাখ। তো যত সময় যাচ্ছে এই সব রকম এখানে অর্থায়নের যে সংকট, স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংকট, একে অপরের প্রতি অবিশ্বাস, সব কিছুই সংকট বাড়বে যত সময় যাবে। আর আর্থিক সক্ষমতা বুঝে নতুন প্রকল্প নেওয়ার পরামর্শ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের। মায়ানমার কারিকুলাম আমরা যা করেছি এটা ঠিকই করেছি, এবং এর বাইরে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিতে ওদের বিষয়ে এঙ্গেজ করার কোনো প্রয়োজনীয়তা নাই। আমাদের দেশে যতগুলো বড় প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, বাই অ্যান্ড লার্জ সেইগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ রিলেটিভলি ভেরি হাই, কারণ আমরা খুব প্রুডেন্ট জাতি, খুব হিসাব নিকাশ করে আমরা ঋণটা দিই। তো এই জন্যে কেউ যদিও বলেন, তবে হ্যাঁ এই লাক্সারির জন্যে যে আমরা অনেক খরচ করি, এগুলো আমাদের কিছু কমাতে হবে। সরকারের ব্যয় সংকোচন নীতির মধ্যে রোহিঙ্গাদের জন্য নেয়া এই প্রকল্পকে বিলাসী ব্যয়ের আয়োজনও বলছেন বিশ্লেষকরা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। সড়কে আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাণহানি, চালকের অদক্ষতা ও গাফিলতি দুর্ঘটনার কারণ, শৃঙ্খলা ফেরাতে কঠোর হওয়ার পরামর্শ। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে বাংলাদেশ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সহ 8 প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে এ চিঠি দেয় দুদক। এর আগে মঙ্গলবার বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দুদককে 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় তা অনুসন্ধান করবে বলে জানায় দুদক। এ ঘটনায় সংস্থার উপপরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে 3 সদস্যের কমিটি করা হয়। অনুমতি মিললে ঈদুল আজহার আগেই ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেস। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাপটকে এ কথা জানান তিনি। বলেন, ঢাকায় ব্রাজিলের ভিসা সেন্টার খোলার প্রক্রিয়া চলমান, যা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে দৃশ্যমান হতে পারে। G20 সামিটের আগে আগামী জুলাইয়ের 24 থেকে 28 তারিখের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে যেতে পারেন বলেও জানান ব্রাজিলের রাষ্ট্রদূত। Each animal, some space, and that's what you don't have here. So, but the standing cattle that the minister mentioned, that's a possibility because the Brazilian producers can export, like cattle like that. The visa issue, this is an increasing demand, right? It's getting bigger and bigger and bigger. So it's something that worries us because we think that we should have a very expedited service here. রাঙামাটির সাজেকে দুর্ঘটনায় নিহত 9 জনের ময়না তদন্ত চলছে। আহতদের মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা ঢাকায় নিয়ে গেছেন। আহত আরও 4 জনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। আর জেলা সদর হাসপাতালে মরদেহ আনার পর 4 জনের পরিচয় পাওয়া গেলেও ঘটনাস্থলে নিহত 5 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বাড়ি কিশোরগঞ্জ, কুড়িগ্রাম ও গাজীপুরে হতে পারে বলে ধারণা পুলিশের। উন্নত দেশগুলোতে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতেও মানতে হয় শৃঙ্খলা। কঠোর আইনের কারণে এসব দেশের দুর্ঘটনার হারও অনেকটা কম। দেশে সড়ক নিরাপত্তায় নানা আইন থাকলেও নেই সেসব মানার বালাই। একদিকে চালকদের অদক্ষতা আর প্রশাসনের গাফিলতিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এমন অবস্থায় সড়ক নিরাপত্তা আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ইউরোপ, আমেরিকা কিংবা জাপানের মতো উন্নত দেশগুলোতে সড়ক আইনে রয়েছে সাজার ভিন্নতা।
ইউরোপে সর্বোচ্চ গতির সিগন্যাল অমান্য করলে সড়কের গোপন ক্যামেরা দেখে চালকের বাসায় জরিমানার চিঠি পাঠিয়ে দেয় ট্রাফিক পুলিশ। যুক্তরাষ্ট্রে গতিসীমা অমান্য করলে লাইসেন্সের পয়েন্ট বাতিল, জরিমানা এমনকি গ্রেফতারের বিধান রয়েছে। সর্বনিম্ন $150 থেকে সর্বোচ্চ $2500 জরিমানা গুনতে হতে পারে। আছে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ডের বিধান। কিন্তু এর ভিন্ন প্রেক্ষাপট যেন বাংলাদেশে। আইন আছে, নেই আইন মানার বালাই। 2018 সালে শিক্ষার্থী আন্দোলনের জেরে দেশে চালকদের সর্বোচ্চ 5 বছরের সাজার বিধান থেকে সড়ক পরিবহন আইন 2018 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। গেল মাসে ওই আইনের অন্তত 12টি ধারার শাস্তি কমানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে 3টি অজামিনযোগ্য ধারাকে করা হয়েছে জামিনযোগ্য। সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন নিরাপদ সড়ক চাই সংগঠন। জনগণের কথা, সড়ক দুর্ঘটনা রোধ করার বিষয়টা যতটা না মাথায় আছে তার চেয়ে বেশি আছে যে তাদেরকে খুশি করা, তারা যেটা বলে সেটাই তার সরকার শোনা। তো এই শুনতে গিয়ে আমরা যেমন বলি যে আনফিট গাড়িগুলো সড়কে চলতে দেওয়া যাবে না, কিন্তু আনফিট গাড়ি তো আপনার যে প্রচুর বেড়ে গেছে। নতুন আইনের মধ্যে যে কম্পেনসেশন ছিল, ফাইনের যে বিষয়টি ছিল, জরিমানার যে বিষয়টা ছিল, সেইগুলো বরঞ্চ আপনার যে পরিবহন সেক্টরের এই নেতারা তারা সরকারকে বলে আরও এটাকে কমানো হয়েছে, কমানোর জন্য আবেদন করে আবার এটাকে সংসদে পাঠানো হচ্ছে নতুন করে আপনার এই আইনটাকে দুর্বল করে পাস করার জন্য। চলতি বছর ঈদ মৌসুমে সড়ক, নৌ ও রেলপথে 419 দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 438 জনের। তাই নতুন করে সড়ক পরিবহন আইনটি নিয়ে ভাবা দরকার বলছেন বিশ্লেষকরা। দেখা যাচ্ছে গতিসীমা মানানোর জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পটে পুলিশ হয়তো স্পিড গান দিয়ে তারা মেজার করে, বাট যেটা হচ্ছে যে এটা কিন্তু সব জায়গায় না। বাট আমাদের প্রযুক্তির সহায়তা নিতে হবে যাতে আমরা স্পিড ক্যামেরার মাধ্যমে এটা যদি আমরা স্পিড ওভার স্পিড করছি কিনা সেটা আমরা মনিটর করি, তাহলে দেখা যাবে চালকদের ভিতরে কিন্তু গতিসীমা মেনে চলার একটা প্রবণতা তৈরি হবে এবং সকলের জন্য আইন প্রয়োগটা সমান হবে। বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে প্রাণ হারায় অন্তত 14 লাখ মানুষ। সড়কের দুর্ঘটনাকে মৃত্যুর 8ম প্রধানতম কারণ বলছেন WHO। এই অবস্থায় দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম ও বিচারপতি কাশিফা হোসেন শপথ নিয়েছেন। সকাল 10:30টার দিকে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ 3 জনকে বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মিয়ানমারে সশস্ত্র যুদ্ধ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর 288 সদস্যকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে বেসরকারি জাহাজ কর্ণফুলী করে তাদের নিয়ে যাওয়া হয় গভীর সাগরে। সেখানে নোঙর করা মিয়ানমারের জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে মিয়ানমারে। এর আগে কড়া নিরাপত্তায় ভোরে বান্দরবানের নাইখেংছড়ি থেকে 10টি বাসে করে তাদের নেওয়া হয় নুনিয়ারছড়ার BIWTA ঘাটে। সংবাদ দুপুরে আরো থাকছে। ভারতের লোকসভার দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে ভোটকাল, তীব্র দাবদাহের কারণে কম ভোট পড়ার আশঙ্কা। গরম বেড়ে গেলে বাড়ে বিদ্যুতের চাহিদা। এবছর তীব্র দাবদাহে চাহিদা অনেকটা বেড়েছে। তবে রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র ও হালকা শিল্প খাতে এখনও দেখা দেয়নি তেমন লোডশেডিং। বিপণী বিতান ও কারখানা সংশ্লিষ্টরা জানান, দিনে বিদ্যুৎ থাকে না 20 থেকে 30 মিনিট। আর বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি কেনায় নগদ অর্থের সংকট থাকায় ব্যয় সাশ্রয়ী ভূমিকায় বিদ্যুৎ বিভাগ। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। সপ্তাহখানেক ধরে তীব্র দাবদাহে পুড়ছে দেশ, পুড়ছে রাজধানী। তাপপ্রবাহের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা। চলতি সপ্তাহে একদিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 16,500 মেগাওয়াট। বিপরীতে সর্বোচ্চ 16,233 মেগাওয়াট উৎপাদন সম্ভব হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায় কাজ করছেন শ্রমিকরা। তারা জানান, এবার লোডশেডিং এর মাত্রা কম। মাঝে মধ্যে আর কি 10-15 মিনিটের জন্য যায়, আবার চলে আসে। মনে করেন যে দেখা যাচ্ছে সপ্তাহে 2-1 দিন হয়তো 1 ঘন্টা থাকে না, সেটাই দেখা গেছে। অনেক 2-3 বার যায়, আবার অনেক সময় একবার যায়, কিন্তু কারেন্ট যায় না যে তা না, কারেন্ট যায়।
রাজধানীর বিভিন্ন মার্কেট আর বিপণী বিতানের দোকানিরাও জানান, পর্যায়ক্রমে লোডশেডিং হচ্ছে। রাত 8টায় বন্ধ হয়ে যাবে সব বিপণী বিতান। দিনে একবার দুবার কারেন্ট চলে যায় আমাদের এখানে। লাইনটা আপনার গুলাতে লোড কুলাতে না পারে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এক সাইড বন্ধ করে এক সাইড চালু করে এরকম। আবার অনেক সময় দেখা গেছে লোডশেডিং পুরোটাই হয়ে যায়, মানে কারেন্ট চলে যায়। 8টা পর্যন্তই মার্কেটে কারেন্ট থাকবে, এরপরে মার্কেটে কর্তৃপক্ষই কারেন্ট অফ করে দেবে। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলছেন, 20,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। তবে জ্বালানি খরচ নিয়ন্ত্রণে কিছুটা রক্ষণশীল বিদ্যুৎ বিভাগ। আমাদের যে উৎপাদনের জন্য যে জ্বালানির প্রয়োজন, সেই জ্বালানির সরবরাহের ক্ষেত্রে আমরা একটু বলতে পারেন যে কিছুটা কনজারভেটিভ ওয়েতে আমরা আগাচ্ছি। একে তো হলো যে বৈশ্বিক জ্বালানির একটা সংকট তো আমাদের আছে, যেহেতু আমদানি করি আমরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আপনি জানেন যে একক ক্রেতা হিসাবে তাদের যে গড় ক্রয় মূল্য এর থেকে বিক্রয় মূল্য কম, কারণ আমরা 1,70,00,000 গ্রাহকরে, যাদেরকে আমরা বলি লাইফ লাইন গ্রাহক, প্রায় অর্ধেক দামে তাদেরকে আমরা বিদ্যুৎ, এরকম সাবসিডি অনেক ক্ষেত্রে দিতে হয়। ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা ক্যাশ ক্রাইসিস যাচ্ছে। তবে চাহিদা বৃদ্ধির সাথে উৎপাদনও বাড়ানো হবে বলে জানান এই কর্মকর্তা। 16,233। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।